This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. এক ভদ্রলোকের কথা আজ খুব মনে পড়ছে, জানেন তো, মানে যিনি না থেকেও বাঙালির মননে কিন্তু রয়েছেন এবং শুধু আছেন না, প্রতি মুহূর্তে মনে করাচ্ছেন। সে ভদ্রলোকের 1923 সালের 14ই মে ওই বাংলাদেশের ফরিদপুরে জন্ম হয়েছিল। ঠিক ধরেছেন, মৃণাল সেনের কথা বলছি। জন্ম শতবর্ষ তো সদ্য পার হয়েছে। এবার এই প্রয়াত পরিচালককে নিয়ে অনেক সিনেমা, অনেক ওয়েব সিরিজ হচ্ছে, আপনারা দেখছেন। আমরাও আজ ওই মৃণাল সেনের নামটা উচ্চারণ করার একটা আচমকা সুযোগ পেয়ে গেছি, জানেন তো। মানে 1975 সালে মৃণাল সেনের কোরাস সিনেমাটা রিলিজ করেছিল। বিষয়বস্তু ছিল বেকারত্ব, চাকরির অভাব। এটা তো আমাদের এখানের সঙ্গে সব সময়ের জন্য যুক্ত, ফলে যে কোনো সময় মনে করা যেত বা সারাক্ষণই মৃণাল সেনের নামটা আমাদের মনে থাকার কথা ছিল, হয়তো ছিল, বা কোনো সময় হয়তো সেইভাবে নামটা বলিনি, কিন্তু আজকে বলছি। দেখুন, সিনেমাটা শুরুই হয়েছিল চাকরির ফর্ম তোলার লাইন থেকে, যে লাইনে আচমকা অশান্তি বেঁধে যাবে এবং বোমাবাজি শুরু হবে। যারা ফর্ম তুলতে এসেছিল তারা ছত্রাকখান হয়ে যাবে, আর জানা যাবে যে শাসক পক্ষ তারা ইচ্ছে করেই অশান্তিটা লাগিয়েছে যাতে ফর্মটা বিক্রি না হয়, যাতে আলটিমেটলি চাকরি দিতে না হয়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন না, তাহলে সিনেমাটা তৈরি হয়েছিল এমন একটা সময়ে যখন পশ্চিমবঙ্গ একটা অস্থির সময়ের ওপর দাঁড়িয়েছিল। আচ্ছা, অস্থির সময়ের ওপর দাঁড়িয়েছিল মানে সেই রাজনৈতিক অস্থিরতা কি এখন একদম নেই? হয়তো ধরনটা অন্য, কিন্তু অস্থিরতা যে একটা আছে সেটা তো কিছুতেই অস্বীকার করা যাচ্ছে না। আর চাকরির জন্য হাহাকার, সেটাও কি মিটেছে? মানে মোদ্দা কথা হচ্ছে, সময় বদলেছে কিন্তু পরিপ্রেক্ষিতটা, সমস্যাটা বদলেছে। দেখুন, চাল ফুটেছে কিনা না সেটা বোঝার জন্য হাঁড়ির একটা চাল তুলে নিয়ে পরীক্ষা করলেই হয়ে গেল আর কি। এবার সেক্ষেত্রে একটা ছবি সেটাই প্রমাণ করে দিচ্ছে এই মুহূর্তে আমাদের রাজ্যে চাকরির অভাব ঠিক কতটা, এবং কিভাবে মৃণাল সেনের সেই সিনেমাটা আজকের দিনেও, এই মুহূর্তেও কোরাস আমাদের এই সময়ও কতটা প্রাসঙ্গিক। বিহারের শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা অংশ, পার্ট 1, সেটা পরশুদিন শেষ হয়েছে, মঙ্গলবার, আর বাকিটা জুনে হবে। দেখুন, আমাদের এখানে যেরকম এসএসসি, ঠিক সেরকম বিহারে সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট। এই কথাগুলো বলছি তার কারণ ওখানে এখনও কেলেঙ্কারির কোনো খবর পাইনি, সেটা নিয়ে কিছু বলছি না। বলছি এই জন্য যে বিহারে গিয়ে ওই পরীক্ষাটায় বসেছেন কারা জানেন? কয়েক হাজার বঙ্গ সন্তান। পাটনা স্টেশনের বেশ কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। প্ল্যাটফর্মের মেঝে যাত্রীরা শুয়ে আছেন, এটা তো নতুনত্ব কিছু নেই, আপনারা অনেক দেখেছেন, আমরা অনেকেই শুয়ে থেকেছি। কিন্তু এই ছবিতে যাদের শুয়ে থাকতে দেখা যাচ্ছে তারা একদল বাঙালি বেকার, এবং গোটা বাংলার থেকে আসা বাঙালি বেকার। কোচবিহার, শিলিগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন প্রান্ত থেকে ওই চাকরি প্রার্থীরা তারা সবাই গেছিলেন বিহারে। কি ভাবছেন? পরিযায়ী প্রার্থী? ঠিকই ভাবছেন। এতদিন আমরা পরিযায়ী শ্রমিক দেখেছি, এবার দেখলাম পরিযায়ী চাকরি প্রার্থী। প্রাইভেটে চাকরি পেয়ে অন্য রাজ্যে, মানে ধরুন পুনে, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই যাওয়ার হিড়িক আমরা আগেও দেখেছি, কিন্তু সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে অন্য রাজ্যে যাওয়া, তাও আবার দলে দলে, এবং সেই পার্টিকুলার রাজ্যের কোনো পরীক্ষা, এরকম ছবি তো আমরা আগে দেখিনি। পরীক্ষাটা ভেবে দেখুন, কোনো কেন্দ্রীয় সরকারি কোনো চাকরির পরীক্ষা নয়, পরীক্ষাটা একদম বিহার সরকারের নিজস্ব, এবং সেখানকার জন্য। সেই পরীক্ষায় কেন ভাগ বসাতে হচ্ছে বঙ্গবাসীকে? কেন সেখানে তাদের দৌড়তে হচ্ছে পরীক্ষায় বসার জন্য? তার কারণটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন দুজন পরীক্ষার্থী। আমাদের অনেক দিন পরীক্ষা হয়নি, বিএড করা প্রায় 6 বছর হয়ে গেল, একটাও এসএসসি পেলাম না।
সেজন্য বিহারে বেরিয়েছিল আর কি শিক্ষকতার জন্য। মানে লাস্ট এসএসসি হয়েছে 2016-তে, তারপরে আর কোনো এসএসসি হয়নি। মানে বেঙ্গলি যেভাবে দুর্নীতি হয় সেভাবে আশা করি বিহারে হবে না। বিহারে সামান্য কিছু ভ্যাকান্সির জন্য আজকে বিহার স্টেট পরীক্ষায় বাঙালি ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় সত্যি আমার বাংলার সরকারের জন্য লজ্জা। আজকে এসএসসি বলেন, এমএসসি বলেন, যে কোনো পরীক্ষায় টালবাহানার মধ্যে দিয়ে এই সরকার সময় কাটাচ্ছে। এই সরকার চায় না যে তারা যুবকরা শিক্ষিত হোক, এই সমাজ শিক্ষিত হোক। মোটামুটি দুটো কারণ উঠে এলো। এক, অনেক দিন বাংলার স্কুলে কোনো নিয়োগ হয়নি, আর দুই, অবভিয়াস দুর্নীতি। কয়েকটা পরিসংখ্যান দিয়ে আপনাদের, তাহলে এই হাহাকারটা খুব সহজে বোঝা যাবে। বাম আমলের শেষ দিকে প্রত্যেক বছর নিয়ম করে এসএসসি হতো, জানেন তো, এবং পরিবর্তনের পর বড় পরিবর্তন এসছে এই স্কুলের চাকরিতেও। এই 13 বছরে কতবার এসএসসি হয়েছে জানেন? মাত্র দুবার। ঠিক শুনছেন, মাত্র দুবার। ওই 2012 সালে আর 2016 সালে। একটু প্রাইমারি শিক্ষক নিয়োগের দিকে তাকান। 2014 সালের প্রাইমারি টেটে যারা বসেছিলেন তারাই শেষ চাকরিটা পেয়েছিলেন। এরপর টেট হয়েছে, যারা সেই সময় যারা পাশ করেছিলেন 2016 সালে তাদের মধ্যে 42,000 আর 2020 সালে 16,000, 2 দফায় চাকরি পেয়ে গেছেন। তারপরে বললাম টেট হয়েছে, 2017 সালে টেট হয়েছে, চাকরি হয়নি। 2022, 2023 সালে টেট হয়েছে, এখনও শূন্যপদই বেরোয়নি তো চাকরি দূরের কথা। আপার প্রাইমারি, সেখানে 2015 সালে শেষবার পরীক্ষা হয়েছে, একজনও এখনও চাকরি পাননি। আসলে অনেকগুলো সাল আর সংখ্যার কথা বললাম, তো এগুলো বললাম একটাই বিষয় স্পষ্ট করতে। দিনে দিনে আমাদের এখানকার স্কুলে চাকরির সুযোগটা কীভাবে কমছে দেখলেন, আর তার সঙ্গে দুর্নীতির অভিযোগ আবার যোগ হচ্ছে। জাস্ট দুটো উদাহরণ। যে বছর শেষবার এসএসসি হয়েছে সেই 2016 সালের গোটা প্যানেলটাই তো বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এখন সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে চাকরিগুলো টিকে আছে বটে, কিন্তু কতদিন টিকে থাকবে কেউ জানে না। এই জুলাইয়েই তো শুনানি রয়েছে, কি হয় কে জানে। আর ওই 2014 সালে সেবার টেটের একটা প্যানেল পুরোটাই তো বাতিল করে দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই মামলাটাও এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবার খেয়াল করে দেখুন, মুখ্যমন্ত্রী তো নিয়ম করে বলেন যে চাকরি সব রেডি রয়েছে, মামলাকারীদের জন্যই সব ঝামেলা, ওদের জন্যই দেওয়া যাচ্ছে না। প্রশ্নটা তো খুব সহজ, বেনিয়মের অভিযোগ যদি না থাকতো তাহলে মামলার প্রশ্ন উঠত কি? বেনিয়মের অভিযোগ তুলে তো এখনও ওই ধর্নাতলায় বসে আছেন একদল বেকার তরুণ তরুণী। এই পাটনায় একদল তাদের মতোই ছাত্রছাত্রী যারা কোনোভাবে পাস ঠাস করে শেষ পর্যন্ত শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, এরকম একদল ছেলে মেয়ে তারা পাটনায় পরীক্ষা দিতে গেছেন। এটা শুনে কিন্তু তারা বিশেষ অবাক হয়েছেন বলে মনে হলো না, যেন মনে হচ্ছিল এটাই তো হওয়ার কথা ছিল। আগে আমরা লকডাউনের সময় দেখেছিলাম পরিযায়ী শ্রমিক, বর্তমানে পরিযায়ী শিক্ষক আমরা দেখতে পাবো। আমাদের কাছে আর কোনো অপশান নেই যে মুখ্যমন্ত্রী বারবার যেখানে সেখানে বলছেন ডবল চাকরি দেবো, 1 লক্ষ শিক্ষক নিয়োগ। এই ধরনের যে ভাওতা, সেগুলো যে কতটা অবান্তর সেটা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ নিশ্চয়ই বুঝতে পারছেন। যেখানে আমরা আগে দেখেছি যে বিহার থেকে চাকরির জন্য বলুন বা জীবন জীবিকার জন্য বাংলাতে তারা আশ্রয় নিত, আজ আমরা বাংলার ছেলেমেয়েরা বিহারের মতো রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছি, কারণ বাংলাতে দুর্নীতি ছাড়া আর কিছু নেই। কেবলমাত্র ভাতা, খেলাধুলো এগুলোতে কিন্তু সরকার চলে না। সরকার কিন্তু মানে কর্মসংস্থান, শিক্ষা এগুলোর দিকেও নজর দেওয়া উচিত। আজ থেকে অনেকগুলো বছর আগে, জানেন তো, প্রায় বছর 20 হয়ে গেছে, লন্ডন গেছিলাম প্রথমবারের জন্য। তখন রাস্তায় হাঁটতে হাঁটতে দেখেছিলাম যে 10 জনের সঙ্গে যদি দেখা হয় না, তার মধ্যে একজন অন্তত বাংলা বা হিন্দিতে কথা বলছে। এরপর বেশ কয়েকবার গেছি কর্মসূত্রে, বেশ কয়েক বছরের ব্যবধানে দেখেছি রাস্তায় ওই বাংলা বলা লোকের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। দেখে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করতাম, জানেন তো, কারণ এত বছর আমাদের ঘাড়ের ওপর পা রেখে যারা পরাধীন করে রেখেছিল, এইভাবে যদি সংখ্যাটা বাড়তে থাকে না, নির্ঘাত কয়েক বছর পর তাদের রাজধানীটা বাঙালিদের দখলে চলে আসবে। আরও একটা জিনিস মনে হতো, জানেন তো, এই লন্ডন শহরের রাস্তাগুলোও দেখেছিলাম ওই একই রকম, বড় করার আর সুযোগ নেই, নতুন রাস্তা বার করারও আর কোনো সুযোগ নেই, রাস্তার ধার থেকেই সব দেওয়াল উঠে গেছে, ঠিক কলকাতার মতো।
নেহাত কলকাতার মতো অত জনসংখ্যা নেই, তাই কোনো রকমে ঠিকঠাক চলছে। এখান থেকে 10% লোককে যদি পাঠিয়ে দেওয়া হয়, গোটা শহরটা জ্যামে দমবন্ধ হয়ে হাঁসফাঁস করবে। আর তখন বুঝছিলাম জানেন তো কেন কলকাতার এই হাল, ওদেরই প্ল্যানে বানানো তো, তাই রাস্তা কম, গাড়ি বেশি হয়ে গেছে এখন, ফল লম্বা জ্যাম। বাংলার চাকরির রাস্তার অবস্থাটাও প্রায় এই রকমই। 2011 থেকে ধরুন বছর বছর কয়েক লক্ষ ছেলে মেয়ে গ্র্যাজুয়েট হয়েছে, মাস্টার্স করেছে, কিন্তু চাকরি কমেছে, ফলে বেকারদের ভিড় বেড়েছে। এরকমও আমরা দেখেছি যে সুইপারের ছোটোখাটো মাইনের চাকরিতেও পিএইচডি করা ছেলেমেয়েরা অ্যাপ্লাই করছেন। এখানেও একটা বিষয় আছে, হাই স্কুলের চাকরিতে বিএড আর ওই প্রাইমারিতে ডিএলএড, এটা প্রশিক্ষণটা বাধ্যতামূলক হয়ে যাওয়ার পর রাজ্যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেড়েছে, বেশিরভাগ বেসরকারি। লক্ষ লক্ষ টাকা খরচ করে সবাই বিএড ডিএলএড সব পাস করে বসে আছে, কিন্তু গলায় আর একটা সার্টিফিকেট ঝোলানোর সুযোগ বেড়ে যাওয়া ছাড়া আর কিচ্ছু হয়নি। 2022 সালের টেটে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, 1,40,000 পাস করেছেন আর পাস করে বসে আছেন। এসব দেখে 2023 সালে বেশিরভাগ পরীক্ষার্থী আর ফর্ম তোলার ঝুঁকি নেননি, জানেন তো। হ্যাঁ, 23-এও বসেছি, 22-এও বসেছি। 22-এর তো এখন তারা ধর্ণা তোলা থেকে বসেই আছে, ধর্মতলায় গিয়ে। আর 23-এর তখনও রেজাল্ট বেরি হয়নি, সেটাই হতাশ, অবশ্যই হতাশ। তো চেষ্টা করছি যে বাইরে যদি কোনো পাওয়া যায় তাহলে, যেহেতু ডিএলএড করছি, এতটা চাকরির পেছনে টাকাও খরচা করেছি আর নিজেদের একটা স্বপ্নও ছিল ছোট থেকে। আমি তো বেশ অনিশ্চয়তার মধ্যে দিয়েই কাটছে, কারণ 22-এও পরীক্ষা হয়েছিল, এখনও কোনো রেজাল্টের পর এখনও ইন্টারভিউর জন্য ডাকেনি, বা 23-এও পরীক্ষা হয়ে গেছে, এখনও রেজাল্ট দেয়নি। মে মাস হয়ে গেছে, 30 তারিখ হয়ে গেল, এখনও কোনো রেজাল্টের ঠিক নেই। এই লন্ডন কলকাতা এত জায়গায় ঘোরালাম এত ব্যাখ্যা সংখ্যা তত্ত্ব এগুলো সব তুলে ধরলাম ওই একটা বিষয়ই বোঝাতে, যে বাংলার অবস্থাটা কি, কেন এখান থেকে লোকজনকে বিহারে যেতে হচ্ছে একটা ওই স্কুলের চাকরির পরীক্ষা দিতে। শ্বাসকষ্টের রোগীকে অক্সিজেন দিতে হয় না, বাংলার এখন এই বেকারদের কাছে বিহার মনে হচ্ছে এরকম একটা অক্সিজেন পাওয়ার জায়গা হয়ে উঠেছে। বাংলার সরকার পরীক্ষা নিচ্ছে বা পরীক্ষা নিয়েও চাকরি দিচ্ছে না এরকম, বা ওদিকে নীতিশ সরকার প্রতি বছর নিয়ম করে চাকরি দিচ্ছে। সুতরাং ডেস্টিনেশন বিহার। অনেকেই বিশেষ করে শাসক নেতারা যখন এই সমস্ত নিয়ে কথা বলবেন না, এগুলো যখন শুনবেন, তখন তারা বলবেন যে এসব নিয়ে তো মাথা কামানোর কী আছে, এ তো গেল রব তোলার কী হয়েছে, এটা এমন কোনো ব্যাপার হলো। আসলে এটা অনেকের মনেও ধরবে, কারণ একটা পারসেপশান, একটা ধারণা তো আমাদের মনের মধ্যে অনেক দিন ধরে গেঁথে রয়েছে না, এর ব্যাপারটার ভূমিকা থাকে। স্বাধীনতার পর থেকেই যে কয়েকটা রাজ্য নানা কারণে পিছিয়ে পড়েছিল, তার মধ্যে চিরকালই ওই বিহারের নামটা ছিল। 8-এর দশকে অর্থনীতি বিশেষজ্ঞ আশিস বোস একটা শব্দবন্ধের জন্ম দিয়েছিলেন, জানেন তো, বিমারু। রাজীব গান্ধীকে দেওয়া একটা রিপোর্টে ওই দিল্লিবাসী আশিস বোস ওই বিমারু শব্দবন্ধটা ব্যবহার করেছিলেন। হিন্দিতে বিমার মানে অসুখ, তার সঙ্গে তাল মিলিয়ে এই বিমারু শব্দবন্ধ, মানে পরপর 4টে রাজ্যের আদ্যাক্ষর মিলিয়ে, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, পরে এই তালিকায় ওড়িশাকেও যুক্ত করা হয়, কিন্তু বাংলার নামটা কোথাও ছিল না। মানে আমাদের রাজ্য তারা ওই পিছিয়ে পড়া তালিকায় কিন্তু কখনো ছিল না। আর এখন তো আমাদের রাজ্যের ট্যাগ লাইন মশাই এগিয়ে বাংলা। তবু ভাবুন অদৃষ্টের কি পরিহাস, শেষমেশ পিছিয়ে পড়া রাজ্যই এগিয়ে থাকা বাংলার বেকারদের কাছে ভরসাস্থল হয়ে উঠছে। এর ভাবা যায়, বিহারিরা বাংলায় এসেছেন, কাজ করেছেন, থেকেছেন, অনেকে পাকাপাকি বাসিন্দা হয়ে গেছেন, কিন্তু এবার যেটা হচ্ছে, এটাকে কি তাহলে মাইগ্রেশন বলবেন নাকি রিভার্স মাইগ্রেশন বলবেন? পোস্ট গ্রাজুয়েট করা মানে এই সব মানুষেরা এরকম ফ্যাল করে ঘুরে বেড়াচ্ছে। কতগুলো সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, তো সেখানে মুখ্যমন্ত্রী বলছেন তোমরা চপের দোকান দিয়ে দাও, এই দোকান দিয়ে দাও, এটাই শিল্প। না, এটা নয় শিল্প, মানে এটা লজ্জাজনক, প্রচন্ড লজ্জাজনক। শুধুমাত্র যে অযোগ্য প্রার্থীরা তারা টাকা দিয়ে চাকরি কিনছে তেমনটা নয়, যোগ্য প্রার্থীদেরকেও তো চাকরি বাতিল করে দিচ্ছে। তাদের তো ওবিসি সার্টিফিকেট বাতিল করা হচ্ছে, তো আমাদের রিজার্ভেশনের যে সার্টিফিকেটটা সেটা নিশ্চিত নয়, সেটা আজ বাদে কাল আমি দেখছি যে বাতিল হয়ে যাচ্ছে। হাইকোর্ট কালকেই সব চাকরি বাতিল করে দিচ্ছে। এখানকার সরকার যদি এরকম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে মানুষকে বাইরে রাজ্যে ভরসা করতে হচ্ছে। শিক্ষামন্ত্রীকে গিয়ে ধরুন না একবার, ওনার কি লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আমাদের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এদের কোথায় বিহার হতে দেবো না, উত্তরপ্রদেশ হতে দেবো না বলে, আমরা বাংলাকে বিহার উত্তরপ্রদেশ হতে দেবো না এরা বলে। আজকে সেই বিহারেই যেতে হচ্ছে বাংলার ছেলেদের। কেন গেল?
বাংলায় কাজের সংস্থান নেই, সুযোগ নেই, পরীক্ষা বছরে বছরে হয় না, বাম আমলের মতন স্বচ্ছ নিয়োগ হয় না, নিয়োগের নামে দুর্নীতি এবং তারপরে চাকরি খারিজ। স্ট্যাটিস্টিক্সটা দেখুন, পশ্চিমবঙ্গ যে পরিযায়ী মানুষরা আছে যারা অন্য রাজ্যে কাজ করতে যায়, সেই সংখ্যাটা 2011-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়ার আগে অনেক বেশি ছিল। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সেই সংখ্যাটা যথেষ্ট কমেছে, কারণ কেন্দ্রের অসহযোগিতা, কোভিড, এই সব কিছুকে উপেক্ষা করেও মমতা ব্যানার্জি এই রাজ্যে 40% एम्प्लॉयमेंट जनरेशन করেছে। पश्चिम बंगाल में आके अपने परिवार को और अपने भविष्य को सुखद बनाते थे और समृद्धि की ओर जाने की कल्पना रखते थे, लेकिन अब परिस्थितियां बिल्कुल उल्टी हो गई। अब पश्चिम बंगाल से युवा बिहार की ओर जा रहे हैं, और न केवल बिहार की ओर जा रहे हैं बल्कि देश के दूसरे राज्यों में भी जा रहे हैं। वो इसलिए जा रहे हैं, इसलिए पलायन कर रहे हैं कि बंगाल में सारी संभावनाएं ममता बनर्जी ने युवाओं के रोजगार को लेकर समाप्त कर दिया है। বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে, ওই শেষ যার বক্তব্য শুনলেন সেই ভদ্রলোক হিন্দিতে বলছিলেন, বিজেপির এ রাজ্যের অবজারভারও উনি বটে। তো বিহারের মন্ত্রী যেটা বললেন সেটা কিন্তু বাংলার মানে শাসক দলের জন্য এমনিতে তো সমালোচনা বটেই, এবং শুধু সমালোচনা না, কারণ এটা সূক্ষ্ম খোঁচাও রয়েছে। কি বললেন? বললেন আগে সমৃদ্ধির খোঁজে বিহার থেকে বাংলায় আসতেন অনেকে, আগে মানে সেটা সিপিআইএম আমল হতে পারে অথবা তার আগে কংগ্রেস আমল হতে পারে, কিন্তু এখন তার উল্টোটা হচ্ছে, বাংলার থেকে বিহারে লোকজন যাচ্ছেন। মন্ত্রী আবার এটাও বললেন যে শুধু বিহারে না, অন্য রাজ্যেও যাচ্ছেন। আসলে তৃণমূল নেতারা তো নিজের মতো করে বক্তব্য বলেন, ওই বললেন, শুনলেন সব কটা, শুনতে শুনতে মনে হচ্ছিল আর কি যে কোথাও গিয়ে সেই বীরবল আর আকবরের গল্পের মতো। আকবর জিজ্ঞেস করেছিলেন যে বলো তো দিল্লিতে মোট কত কাক আছে? তা বীরবল অনেক ভেবে চিন্তে সংখ্যা বলে দিলেন। আকবর বললেন এবার তাহলে যদি দেখা যায় যে এত সংখ্যক কাক নেই তাহলে কি হবে? বলে তাহলে ধরে নিতে হবে, যদি কম হয় তাহলে ধরে নিতে হবে অন্য রাজ্যে উড়ে চলে গেছে, আর যদি বেশি হয় তাহলে ধরে নিতে হবে বাইরের রাজ্য থেকে এখানে এসছে। এই গল্পগুলো সেরকম, জানেন তো, মোদ্দা কথা হচ্ছে কে কবে ওইভাবে গুনে দেখেছেন যে এই রাজ্য থেকে কতজন পরিযায়ী বাইরে গেছেন। বলাটা কিন্তু ওই জন্য খুব সোজা, আগে কম ছিল এখন বেশি, অথবা আগে বেশি ছিল এখন কম, সুযোগ সুবিধা মতো নিজেদের পছন্দ মতো ন্যারেটিভটা দাঁড় করিয়ে নিলেই হলো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সত্যিই তো যে পরিযায়ী শ্রমিকরা যাতে এই রাজ্যে থাকেন, শুধু এ রাজ্যে থাকার জন্য যে ব্যবস্থাগুলো সেগুলো হয়েছে কিনা আমরা জানি না, কতজন এসছেন সেটাও আমরা জানি না, কিন্তু তারপরেও ওই সব জায়গায় বিশেষ করে সুন্দরবন অঞ্চলের তৃণমূল নেতারা তারা কিন্তু এখনও মনে প্রাণে চাইছেন ওই পরিযায়ী শ্রমিকরা যাতে ঘরে ফেরেন না, পারমানেন্টলি ফেরার কোনো বন্দোবস্ত করেনি। ওরা চেয়েছেন যাতে ভোটের সময় ফিরে আসেন তারা, কারণ তারা তখন পরিযায়ী শ্রমিক নয়, তারা তখন ভোটার, এখানে আসবেন, ভোট দেবেন, ব্যাস তাহলেই হলো। এখন বুঝতে পারছি, জানেন তো, সুন্দরবনের বহু সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক ভোট দিতে আসছেন না, এই খবরটা নিশ্চয়ই তারা পেয়েছেন, আর সেই জন্যই তারা দুশ্চিন্তাগ্রস্ত। কি চিহ্ন বলুন তো চারপাশে, একরকম চিহ্ন চারপাশে, কোথাও গিয়ে আসা যাওয়া পদচিহ্ন। রাজ্যের শিক্ষিত বেকাররা অন্য রাজ্যে চাকরি খুঁজতে গেলে যদি লজ্জা হয়, তাহলে পরিযায়ী শ্রমিকদের না ফেরাটা দুশ্চিন্তা না। পরিযায়ীদের পরিবারের চিন্তার কথা বলছি না, রাজনৈতিক দুশ্চিন্তার কথা বলছি, যে রাজনীতি আমাদের ভোট ব্যাংক ভাবে, পরিযায়ী শ্রমিকদের ভোট ব্যাংক হিসেবে দেখে। সেই রাজনীতি যদি বোঝে যে তাদের ভোটাররা ভোট দিতে আসছে না, তাহলে তো চিন্তা হবেই। আর শুধু পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিন্তা, শেষ দফা ভোটের আগে তৃণমূল বা তৃণমূল নেত্রী বেঁধে দেওয়া অনেক বক্তব্য, সেগুলো নিয়েও মনে হচ্ছে শাসক দলের নেতারা চিন্তায় আছেন, চিন্তা করছেন। সেগুলো কি বিস্তারিত বলতে গেলে তো আরও কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আজ রোজ যেমন বলি, না বললেই নয়। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom.
নিজের দেশে যাচ্ছি, এটা ভেবেই তো চিরকাল ওই সীমান্তের কাঁটা তার পেরোয় মানুষ, শখে নয় বাধ্য হয়ে। 1947-এ দেশভাগের পর থেকে আজ পর্যন্ত বহু মানুষ, অসংখ্য মানুষ তাদের জন্মভূমিকে 3টে নামে চিনেছেন জানেন তো। প্রথমে ভারত, তারপর পূর্ব পাকিস্তান, আর এখন বাংলাদেশ। 2012 সালে সেই বাংলাদেশের ঝিনাইদহ থেকে এদেশে এসেছিলেন বিকাশ মণ্ডল পুরো পরিবার নিয়ে। থাকতে শুরু করেছিলেন নদিয়ার আসাননগরে। খাতায় কলমে বিকাশ মণ্ডল এতদিন ভারতের নাগরিক ছিলেন না, অথচ তার সব ছিল। ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, রেশন কার্ড ছিল, সমস্ত নাগরিক সুযোগ সুবিধা সব পেতেন, যেরকম আপনি আমি পাই আর কি। কিন্তু আমার আপনার মতো বিকাশ মণ্ডল ভারতীয় ছিলেন না। বিকাশ ভারতীয় হলেন কবে? আজকে লোকসভা নির্বাচনের 7ম দফা নির্বাচনের ঠিক আগে, 12 বছর আগে এই বাংলাদেশ থেকে আসা বিকাশ মণ্ডল সিএএতে আবেদন করেছিলেন। গত মঙ্গলবার তাদের ডেকে পাঠানো হয়েছিল কৃষ্ণনগরে। পোস্টাল সুপারিনটেন্ডেন্টের অফিসে কাগজপত্র শেষবারের মতো ভেরিফিকেশনের পর আজ পৌঁছেছে নাগরিকত্বের সার্টিফিকেট। সৌজন্যে সিএ 2019 সালে বিল পাস হয়েছিল, লোকসভা ভোটের আগে সিএ চালু হয়েছিল অনেকদিন পরে থাকার পর। আর লোকসভা নির্বাচনের 7ম দফা ঠিক আগে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার কাজটাও শুরু করে দিল কেন্দ্র। বার্তাটা কি? ভোট ঘোষণার আগে তার মন্ত্রিসভার সব সদস্য এবং সমস্ত আমলাদের ডেকে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবার কাছ থেকে আগামী 5 বছরের কাজের ব্লুপ্রিন্ট চেয়েছিলেন। ওই বলছিলাম না যে এটা একটা ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ছিল, কোথাও গিয়ে লোকজনকে বুঝিয়ে দেওয়া আমরা এসেই গেছি সরকারে, এখন থেকেই ওই পরের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর কি। এটা যাতে একটা মনস্তাত্ত্বিক লড়াই আর কি, নিজেদের লোকজনকে উদ্বুদ্ধ করা, অন্য লোকজনকে মানসিকভাবে চাপে ফেলে দেওয়া। মোদ্দা কথা এ 5 বছর পরের 5 বছরের কাজকর্ম আগেই শুরু। অনেকে অবাক হয়েছিলেন, আবার অনেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী ভোটের আগেই বুঝিয়ে দিলেন তিনি কতটা আত্মবিশ্বাসী, তার নেতৃত্বেই যে আবার সরকার গঠন হবে এ ব্যাপারে নিশ্চিত তিনি, ওই জন্যই তো এটা করছেন। সেদিন যদি দেশের মানুষের কাছে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়ে থাকেন, তাহলে আজ কি পাঠালেন? আজ জোড়া বার্তা পাঠালেন। 1, তিনি কথা দিলে কথা রাখেন, আর 2, সিএ নাগরিকত্ব করার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার হাতিয়ার। একা বিকাশ মণ্ডল বা তার পরিবার নন, বাংলার বিজেপি নেতারা বলছেন প্রথম দফায় 8 জন আবেদন করেছিলেন, মানে অনেকেই না আবেদন করেছিলেন, তার মধ্যে 8 জন আবেদনকারীকে নাগরিকত্ব দিয়েছে কেন্দ্র। তাদের মধ্যে ওই বারাসাত লোকসভা আসনের বেশ কয়েকজনও নাকি রয়েছেন। এবার সেই বারাসাত আগামী শনিবার রাজ্যের যে 9 কেন্দ্রে ভোট, এই বারাসাত কিন্তু তার মধ্যেও রয়েছে। সুতরাং বুঝতে পারছেন রাজনৈতিক পরিমণ্ডলে কোনো কিছুই রাজনৈতিক পাঁজি পুঁথি না দেখে হয় না। কেউ আগে পাবে, কেউ পরে পাবে, তবে আমরা এটা নিয়ে একদম ভয় পাই না। ভয়, দ্বিধা বা দ্বন্দ্ব, নাগরিক অধিকার আদায়ে রাজনীতি হয়েছে, হয়তো হবেও, কিন্তু দিনের শেষে অধিকার পেয়েছেন নদিয়ার এই বাসিন্দা, নাম বিকাশ মণ্ডল। 2012-তে বাংলাদেশের ঝিনাইদহ থেকে নদিয়ার আসাননগরে পরিবার নিয়ে এসেছিলেন বিকাশ। সিএ চালু হওয়ার পর অনলাইনে আবেদন করেছিলেন। পরিচয় পাওয়ার পথটা সহজ ছিল না, মানসিক চাপও যথেষ্টই ছিল। 35 ভিটা যেখানে বাবা দাদু বা তারও আগে পূর্বপুরুষরা ছিলেন, সেখানে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। তার তো একটা মানসিক চাপ থাকেই সবসময়। সাধারণ একজন মানুষ, আমার একটা দোকান আছে, আমি কাজে যাই, বাড়ি আসি, ভাত খাই, হচ্ছে আমার কাজ। আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই। আপাতত 8 জন শরণার্থী নাগরিকত্ব পেয়েছেন, অপেক্ষায় রয়েছেন আরও অনেকে। মানুষ খুবই খুশি হয়েছে, এখন সবাই খুব উৎসাহিত হয়েছে আমাদের দেখে যে এরা পেয়ে গেছে। এখন আমরাও এই দাদার মাধ্যমে আমরাও যোগাযোগ করে আমরাও করে ফেলবো। এবং আমারও এটা খুবই প্রয়োজন, কারণ আমার ছেলে এখন পড়াশোনা করছে, ITI করছে। আমি 3বার এই SC সার্টিফিকেট করার জন্য গিয়েছি। আমার কোর্ট এফিডেভিট সমস্ত কিছু নিয়ে শুধু বলেছে 71 টাকার দলিল লাগবে, তা নিলে হবে না। তারপরে সিএ চালু হয়েছে, তো আমি ভাবছি সিএর এইটা যদি হয়ে যায় আমার, তারপরে আমি ছেলের SC কার্ড করার জন্য আবার আমি অ্যাপ্লাই করব। আবেদন করলে হারাতে হবে ন্যূনতম পরিচয়টা। রাজনীতির হাওয়ায় ভেসেছে এমন অনেক আশঙ্কা। আশঙ্কার দোলাচলের মাঝেই নাগরিকত্ব পেয়েছেন শান্তিলতা বিশ্বাস। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরের বাসিন্দা শান্তিলতা প্রায় 1.5 মাস আগে আবেদন করেছিলেন। বনগাঁয় ভোট মিটেছে 20 মে।
কিন্তু সপ্তম দফার ভোট রয়েছে বারাসাত, বসিরহাটের মতো লোকসভা কেন্দ্রগুলোয়। এই কেন্দ্রগুলোতেও মতুয়া সম্প্রদায়ের মানুষ থাকেন। এটা তো খুবই ভালো কথা, কারণ আমরা তো এইটার জন্য এতদিন লড়াই করছিলাম আমাদের মতুয়া থেকে, আজকে থেকে না, এটা তো বিনা পানি থেকে আরম্ভ করে আরও আগে থেকে এটা আমরা আন্দোলন করছিলাম। সেইটাই হলো মানে আমাদের তো সব থেকে ভালো কাজ, এর থেকে আর ভালো কিছু হতে পারে। করবো ইলেকশনের পরে, এখনও আমরা আবেদন করিনি, করব। আমরা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে এসেছি। এখানে এসে আমরা মতুয়ারা বহুত আন্দোলন করেছি। এই আন্দোলনে আমাদের সার্থক হয়েছে। কাজেই সিএ সার্টিফিকেট কি ভোটের শেষ দফায় কোনো প্রভাব ফেলবে না? রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খড় পড়সা, কাটিতে কাটিতে ধান এলো বড়সা। ঠিক ধরেছেন, সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ঘটনাচক্রে আজকেই দেশে সরকারিভাবে বর্ষাও ঢুকে পড়েছে। নির্দিষ্ট দিনের 2 দিন আগে ওই কেরালে বর্ষা ঢুকে পড়েছে। এবার আজ থেকেই নাকি আগামী 5 বছরের কাজকর্ম মানে ফসল তোলা সেটা কি শুরু করে দিল বিজেপি। শুনলেন তো, যারা এখনও আবেদন করেননি তারা বলছেন ভোটটা মিটলেই এবার সিএতে আবেদন করে ফেলবেন। অর্থাৎ ভবিষ্যতে এ রাজ্যে বিকাশ মণ্ডলদের তালিকাটা লম্বা হওয়ার অপেক্ষা। 26-এর বিধানসভা ভোটেই নাগরিকত্বের সার্টিফিকেট দেখিয়ে ভোট চাওয়ার সুযোগটা কি 2024-এই করে রাখলেন বিজেপি নেতারা? কেন এই প্রশ্নটা আমার মনে এলো, এক এক করে বলছি। দেখুন, এই লোকসভা ভোটের শুরুর থেকেই নেতিবাচক প্রচার সামলাতে হচ্ছিল বিজেপিকে। বিজেপি যে ইস্যু তুলেছে, মানে এই করেছি ওই করেছি বলতে যাচ্ছে, তৃণমূল তার সামনে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিয়েছে। কত বিদ্রোহ, বিক্ষোভ, এই সমস্ত সামলে তো বুক ঠুকেই সিএ কার্যকর করেছিল বিজেপি। কিন্তু ফসল তুলতে গিয়ে বিজেপি নেতারা দেখেছিলেন যে তাদের মাঠে নুন ঢেলে দিচ্ছে তৃণমূল। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেছিলেন যে সিএ হচ্ছে সংখ্যালঘুদের প্রতি বঞ্চনা। আর লোকসভা ভোটের আগে লাগাতার বলেছেন যে সিএতে নাগরিকত্ব অ্যাপ্লাই করার মানেই হচ্ছে নিজেকে নাগরিক নয় হিসেবে ঘোষণা করা। আর সেই সুযোগে কেন্দ্র একবার যদি দেখতে পায় আপনি নাগরিক নন, ব্যাস সব সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। দেখুন, এইটা তৃণমূলের ব্যাখ্যা এবং নেতিবাচক ব্যাখ্যা সবসময় তো লোকের মনে বেশি তাড়াতাড়ি ঢুকে পড়ে। ভয় তো আফটারঅল, ভয় জিনিসটাকে আমরা সবাই কিন্তু প্রবল ভয় পাই। এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন, তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। ভাওতা দিচ্ছে ভাওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা, মনে রাখবেন সব হারাবেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।